বুক, নাকি আমাকে বশ করার তাবিজ? ওখানে মাথা রাখলেই আমার কেমন প্রেম প্রেম পায়, তখন নিজেকে কেমন উপন্যাসের হিরোইন মনে হয় আমার। এ লোক কেন যে প্লেন ড্রাইভিং ছেড়ে দেশে আসলো? নিশ্চিত আমাকে বশ করতেই এসেছে। নয়না, বি কেয়ারফুল। কদিন পর তোর বয়স 17 হয়ে যাবে। এত সহজে বশ হোস না, বুদ্ধুরানী। তা তোমার জিনের সাথে আলাপ আলোচনা আর কতক্ষণ চলবে? নয়না এক ঝটকায় জিয়ানকে জড়িয়ে ধরে বলে। জিন? কোথায় জিন? দোয়া দরুদ পড়েন। জিন তাড়ান প্লিজ, ভয় করছে আমার। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে। যেভাবে আছো ঠিক এভাবে জড়িয়ে রাখো আমাকে, নয়তো জিন চলে আসবে। আর শোনো ডিয়ার ওয়াইফি, আমি 8 দিন আছি। 8টা দিন আমার সাথে ঠিক এভাবে চিপকে থাকবে। আমি এক মুহূর্তের জন্য তোমাকে মিস করতে চাই না। প্রতিটা মুহূর্তে তোমার স্পর্শ অনুভব করতে চাই। বলেই নয়নার কানের লতিতে আলতো উঁচু মুখে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জিয়ান ভাবছে, যেখানে জীবন শেষ হয়েছে সেখান থেকে এত সুন্দর জীবন উপহার পাবো কোনোদিনও ভাবিনি। মানুষ বলে না, আমরা যে প্ল্যান করি তার চেয়ে আল্লাহ তাআলা আমাদের জন্যে যা প্ল্যান করে রাখে তা সবচেয়ে উত্তম। তুমি আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, প্রিয়তমা অর্ধাঙ্গিনী। মিজান তালুকদার খোঁজ নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। আসলেই সেদিন জিয়ান এখানে পৌঁছে দিয়ে গেছে নীলাঞ্জনাকে। বাবা, আমি ভুল করে হিরে ছেড়ে কাজকে বেছে নিয়েছিলাম। কাছের আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেছে আমার দেহ মন। বাবা, জিয়ান যদি আমার কাছে ফিরতে চায়, তোমরা বাধা হবে না তো? মিজান তালুকদার ঠাটিয়ে এক চড় মারল নীলাঞ্জনার গালে। লজ্জা লাগে না নিজের ছোট বোনের হাজব্যান্ডের দিকে নজর দিতে? নিজের জীবন নষ্ট করে এখন আমার ফুলের মতো মেয়েটার জীবন নষ্ট করার জন্য উতলা হয়ে গেছিস? মিজান তালুকদার নীলাঞ্জনার গলা চেপে ধরে বলে। মেরে ফেলবো তোকে আমি। তোর মতো মেয়ে আমার দরকার নেই। দরকার পড়লে তোকে মেরে জেল খাটবো। সূচনা দরজায় দাঁড়িয়ে দৃশ্য দেখে চিৎকার করলো। লতা বেগম দৌড়ে এসে নীলাঞ্জনাকে মিজান তালুকদারের হাত থেকে ছাড়িয়ে নিল। মিজান তালুকদার নীলাঞ্জনার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে। তোর জন্য যদি সুনয়নার সংসার ভাঙে, আগে তোর মাকে মারবো, তারপর তোকে, মনে রাখিস। লতা বেগম কিছু বলবে তার আগেই মিজান তালুকদার বাসা থেকে বের হয়ে গেলেন। অন্তর আনমনা হয়ে বসে আছে রাস্তার পাশে টং দোকানে। আজ জাহিনের সাথে সারাদিন কথা হয়নি। ছেলেটা করতে কি চাইছে? অন্তর দোকানদারকে বলল। মামা, 1 কাপ কড়া লিকারের রং চা দাও তো। দোকানদার চায়ের কাপ অন্তরের দিকে বাড়িয়ে দিল। হুট করে কোথা থেকে একটা মেয়ে এসে চায়ের কাপটা নিয়ে চুমুক দিল। সমস্যা কি আপনার? আমার জিনিসে হাত দেওয়ার সাহস কি করে হলো? তুষি কপাল কুঁচকে। সরি ভাইয়া, আমার অনেক বেশি চায়ের ক্রেভিং হচ্ছিল, তাই। রাস্তায় দাঁড়িয়ে টঙের দোকানে চা কোনো ভদ্রমে খায় না। একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, আমি তো চরম লেভেলের অভদ্র। এই মাত্র 7 দিন আগে আমার ব্রেকআপ হলো। সেই ব্রেকআপ করার আগে এটা বলেছিল, তাই 2-4টা চর দিয়ে অভদ্রতার প্রমাণ দিয়ে এসেছি। তুষি দোকানদারকে বলল, মামা দাম কত? 10 টাকা। বলে। তুষি 20 টাকা দিয়ে বলে। এই ভাইয়াকে 1 কাপ দিন। তুষি রিক্সা ডেকে উঠে পড়লো। এই মেয়ে, নামো রিক্সা থেকে। তুষি কানে হেডফোন গুজে বলে। মামা চলেন। অন্তর মোবাইল বের করে জাহিনকে কল করে বলে। শালা, তুই বাসা থেকে বের হ। অনেকের 2 দিন ধরে বাসা থেকে বের হচ্ছে না। হসপিটাল থেকে ছুটি নিয়ে বাসায় লুকিয়ে আছে। সে কিছুতেই সায়নার সামনাসামনি হতে চায় না। অনিকেত আয়নার সামনে দাঁড়িয়ে বলে। তোর কপালে আসলে বউ নেই, বুঝলি অনিকেত? সারা জীবন তুই সিঙ্গেল মরবি। বাস যখন যাত্রাবাড়ি পৌঁছেছে রাত তখন 4টা বাজে। নয়না গভীর ঘুমে আচ্ছন্ন। জিয়ান আগেই কল করে ড্রাইভারকে আসতে বলেছিল। জিয়ান নয়নাকে কোলে নিয়ে গাড়ি থেকে নামলো। ড্রাইভারকে বলল ব্যাগপত্র নিয়ে গাড়িতে রাখতে। জিয়ান নয়নাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বসলো। নয়নার ঘুম ভেঙে গেছে ততক্ষণে। নয়না সরে এসে বলে। সারাদিন আপনি এমন চিপকে থাকলে আমার অস্বস্তি হয়, দূরে সরে বসুন। জিয়ান ভ্রু কুচকে বলে। আহা গো ম্যাডাম, যখন কোলে করে নিয়ে আসলাম গাড়ি থেকে তখন মনে ছিল না? আমি কি বলেছি আমায় কোলে নিতে? ওটা তো আপনার স্বভাব, সুযোগ পেলেই চিপকে যান চিপকু ড্রাইভার। ড্রাইভার নট, ক্যাপ্টেন রেজা চৌধুরী। ওই, এ কি পাইলট আর ড্রাইভারের মধ্যে আর তেমন কি পার্থক্য? পার্থক্য নেই? না, নেই। আপনি আকাশে ড্রাইভিং করেন আর রাস্তায় ড্রাইভ করে। এত ঝগড়ুটে কেন তুমি? আমি ঝগড়ুটে? ঝগড়া তো করতেই পারি না আমি। পারো না? চুপ করুন, ঘুমাবো আমি। বলেই নয়না চোখ বন্ধ করে নিল। জিয়ান নিজেও গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমানোর ট্রাই করছে। 5 মিনিটও যেতে পারেনি নয়না ঘুমিয়ে ঢলে পড়ল জিয়ানের উপর। জিয়ান নয়নার মাথা নিজের কাঁধে নিল সযত্নে। গাড়ি চলছে আপন গতিতে। বাসার কাউকে জানানো হয়নি তাদের ফেরার কথা। একবার ভাবলো কল করবে, পরক্ষণে ঘড়ির টাইম দেখে ভাবলো কাউকে ঘুমে ডিস্টার্ব করবে না। গাড়ি চৌধুরী ম্যানশনে এসে থামলো। জিয়ান নয়নার মাথা আলতো হাতে সিটের উপর রাখলো। এরপর কোমল কণ্ঠে ডাকলো। এই শুনছো? উঠো।
দুবার ডাকার পরও নয়নার মধ্যে কোনো হেলদোল নেই। জিয়ান একটু জোরে বলল। আর একবার ডাকবো, উঠলে উঠবা, না উঠলে সোজা কোলে তুলে নেব। নয়না মিটমিটিয়ে তাকালো, চুলগুলো হাত খোপা করে নিল, ওড়নাটা সুন্দর করে গায়ে জড়িয়ে নিয়ে বলে। আমার লজ্জা করছে। আহা গো লাজুকলতা, চোখ বন্ধ করে আমার পিছু পিছু চলে আসো বউ। এভাবে কেউ শ্বশুরবাড়ি আসে? তো কিভাবে আসে মিসেস চৌধুরী? রিচুয়াল আছে তো। আমার বউ আমার সম্পদ, রিচুয়াল কোন খ্যাতের মূলা? তো কেমন কেমন যেন লাগছে। বুঝেছি, তুমি চাইছো আমি তোমাকে কোলে তুলে নিয়ে যাই। নয়না মাথা নাড়িয়ে নাসূচক মন্তব্য জানালো। জিয়ান নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে। হাতে হাত রাখো আর এগিয়ে চলো আমার পথে পথ মিলিয়ে। নয়না হাত বাড়িয়ে দিল। মনে রেখো, এই হাত কিন্তু এ জন্মে আর ছাড়তে পারবে না। নয়না হাত সরিয়ে নিতে চাইল, ততক্ষণে জিয়ানের হাত আবদ্ধ হয়ে আটকে পড়েছে নয়নার হাত। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে। আমি যখন হাত ধরেছি, এ হাত ছাড়ানোর শক্তি সাহস কোনোটাই তোমার নেই। এবার পা মিলিয়ে সামনে এগিয়ে চলো। নয়না গুটি গুটি পায়ে চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো। জাহানারা বেগম ফজরের নামাজ পড়ে কিচেনে এসেছিলেন চা বানাতে। পুরা বাড়ি সবাই তখন ঘুমে। নয়না জিয়ানের হাত আঁকড়ে ধরে বলে। আমার মনের মধ্যে কেমন যেন করছে। কি হয়েছে সুনয়না, ঠিক আছো তুমি? নয়না কিছু বলার আগে জাহানারা বেগম কিচেন থেকে বের হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে। জিয়ান তুই? হ্যাঁ আম্মু, এসেছি 2 দিন হলো। এবার ফ্লাইট ল্যান্ড করেছিল চট্টগ্রামে, ভাবলাম ওখানেই যখন নেমেছি সুনয়নাকে সাথে করে নিয়ে ফিরি। জাহানারা বেগম এগিয়ে এসে নয়নার মাথায় হাত রেখে বলে। একদম ভালো কাজ করেছিস। রুমে যেয়ে ফ্রেশ হ, আমি খাবার পাঠাচ্ছি, খেয়ে রেস্ট নিবি। আমার বৌমায়ের কোনো কষ্ট হয়নি তো? ঠিকঠাক মতো নিয়ে এসেছিস তো? তোমাকে কষ্ট দেয়নি মা? নয়না নাসূচক মাথা নাড়ালো। যাও নিজের রুমে রেস্ট নাও, এটা তোমারই বাসা, এত ইতস্তত বোধ করতে হবে না। নয়নার সামনে এগোতে নিল। জাহানারা বেগম বললেন। একটু দাঁড়াও, নতুন বউ বাড়িতে এসেছে, তাকে মিষ্টি মুখ করাতে হবে তো। তুমি দাঁড়াও, আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসছি। নয়না আর জিয়ান দাঁড়িয়ে রইল। জাহানারা বেগম মিষ্টি আনতে গেল। জিয়ান বলে। এই যে মিসেস বাটার মাশরুম, এই বাড়িটা আপনার, সো লজ্জা টজ্জা পাওয়ার দরকার নেই। নয়না নিম্ন স্বরে বলে। মিস্টার প্লেন ড্রাইভার, আপনার ডুপ্লিকেট ভার্সন কই? আসলেই আছে তো নাকি মিথ্যে বলেছেন? সে হলো বাউন্ডুলে ছেলে, এই ভোরে তার দর্শন পাবে না। 12টার পরে তোমাকে তার দর্শন করিয়ে দেব। জাহানারা বেগম কাঁটা চামচে মিষ্টি তুলে নয়নাকে খাইয়ে দিল। সেই মিষ্টির বাকি অর্ধেক জিয়ানকে খাইয়ে দিয়ে বলল। সারা জীবন নিজেদের সুখ দুঃখ এভাবে ভাগ করে নিয়ে একে অপরের পরিপূরক হও। মনে রেখো, তুমি আমার রেজার অর্ধাঙ্গিনী, তুমি ছাড়া রেজা অপূর্ণ। জাহানারা বেগম নিজের গলায় থাকা চেইনটা খুলে নয়নাকে পরাতে নিল। না না, এইসবের দরকার নেই আন্টি। দরকার আছে, তুমি আমাদের পরিবারের প্রথম পুত্রবধূ, তোমার সম্মানের দরকার অবশ্যই আছে। আর হ্যাঁ, আন্টি না, আমি বা আম্মু ডাকবে আমাকে। যাও রুমে যাও। জিয়ান নয়নাকে নিজের রুমে নিয়ে আসলো। নয়না রুমে ঢুকে শুয়ে পড়ল। জিয়ান তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল। ফ্রেশ হয়ে কিছু খেয়ে তবেই ঘুম। সো আমি না আসা পর্যন্ত জিরিয়ে নাও বেব। এই বেবি, বাবু, বেব এসব ছাড়া আর কোনো ডাক নেই আপনার? আছে তো, সুইট হার্ট, রাঙাবু, ময়নামতি, আদুরিনী, ডার্লিং, হানি, আর আমার মোস্ট ফেভারিট বাটার মাশরুম। বলেই চোখ টিপল। নয়না বিড়বিড় করে কিছু বলল। বিড়বিড় করতে থাকেন ম্যাডাম, না খেয়ে ঘুমানো যাবে না। সো মনে মনে বকতে থাকুন, আমি ফ্রেশ হয়ে আসি ততক্ষণে। রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল মেহিনুর। তার মনের মধ্যে চলছে ইভেল প্ল্যান। সকাল সকাল ঘুম থেকে উঠে জিয়ান্তের জিম রুমে এসে জিম করছে মেহিনুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 6টা বাজে সবে মাত্র। মেহিনুর আয়নার দিকে তাকিয়ে বলে। মেহিনুর শেখ কখনো নিজের জিনিস অন্য কাউকে শেয়ার করে না। যা আমার তা আমার। নিজের জিনিস নিজের কাছে ফেরাতে মেহিনুর কতটা ভয়ঙ্কর হতে পারে তা কেউ কল্পনাও করতে পারবে না। মেহিনুর যা চায় তা যে কোনো মূল্যে নিজের করেই ছাড়ে। মেহিনুর পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে গ্লাসের সব পানি পান করে গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। সাথে সাথে চমকার তুলে গ্লাসটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ল। মেহনুর জিম রুম থেকে বের হয়ে গেস্ট রুমে চলে আসলো। পরক্ষণে কিছু একটা ভেবে ট্রিপলস নিয়ে ওয়াশরুমে চলে গেল। লতা বেগম নীলাঞ্জনার পাশে বসে বলছেন। আম্মু, রেজা কিভাবে মেনে নিল এই মেয়ে? ওর মতো ছেলেকে কেউ ফোর্স করে কিছু চাপিয়ে দিতে পারবে না কোনো কিছু। আমি জানি ওকে, তাহলে দোষটা তো ওরও আছে। নীলাঞ্জনা সবটা বলল, তারপর বলল। আম্মু, আমি শিওর না ওটা জিয়ান নাকি জাহেন। জিয়ানের যমজ ভাই। জিয়ান তো পাইলট, এই সময় ও কিভাবে দেশে থাকবে?
আমার এখন মনে হচ্ছে ও জাহিন ছিল, কিন্তু বড় আব্বু তো জানে জাহিন আর জিয়ান যমজ ভাই। নয়না বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ড্রেসিং টেবিল জুড়ে নামি দামি ব্র্যান্ডের পারফিউম, বডি স্প্রে আর ঘড়ি। নয়না একটা পারফিউম বের করে তার ঘ্রাণ নিচ্ছিল। হঠাৎ আয়নায় জিয়ানের প্রতিবিম্ব দেখে সামনে ফিরে তাকাতেই নয়না জিয়ানের বাহুতে ধাক্কা খেলো। নয়না 2 কদম পিছিয়ে যেতে জিয়ান নয়নাকে নিজের বাহুতে আগলে নিল। নয়নার হার্টবিট, শ্বাস নেওয়ার ধ্বনি সব বেড়ে গেছে। প্রথমবার কোনো পুরুষের নগ্ন দেহের ছোঁয়া। নয়নার কেমন হাঁসফাঁস লাগছে। সদ্য সাবান নিয়ে বের হয়েছে জিয়ান। উন্মুক্ত শরীর জুড়ে বিন্দু বিন্দু জল, কোমরে তোয়ালে জড়ানো। জিয়ান নয়নাকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে নয়নার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। এইটুকুতেই জমে গেলে এই পুরো আমিটাকে কি করে সামলাবে পুঁটি মাছ? নয়নার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে চলেছে। এই কেমন দম বন্ধ করা অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হচ্ছে নয়না। জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোমার নাম নয়না, একদম পারফেক্ট। নয়না একটু ছোঁয়াও সয় না। না মানে এতটুকু পরিমাণ কাছে আসাতেই তোমার প্রাণ যায় যায় অবস্থা। পুরোপুরি কাছে গেলে শ্বাস বন্ধ হয়ে পুঁটি মাছের মতো লাফাতে লাফাতে শেষ না হয়ে যাও। গভীর ভালোবাসা দিলে তো প্রাণ বেরিয়ে যাবে বোধহয়। তখন তো আমার জেল ফাঁসি হবে। নয়না নিজেকে সামলে নিয়ে বলে, আপনি কি ফিডা খাওয়া বাচ্চা? আপনাকে আমি সামলাবো, উল্টো আপনিই আমাকে কিভাবে সামলাবেন সেই চিন্তা করুন। কারণ কথায় আছে, বউ পালন করা আর হাতি পালন করা সেম। এইটুকু পুঁটি মাছ সে আবার নিজেকে হাতির সাথে তুলনা করে। তোমার মতো পুঁটি মাছকে সামলানোর জন্য আমার একটা আঙ্গুল যথেষ্ট। ইনফ্যাক্ট এর চাইতেও কঠিন হাতির চাইতে বউ পালা। কথায় আছে, ছোট প্যাকেট বড়া ধামাকা। সো বি কেয়ারফুল। বউকে এত হালকাভাবে নিতে নেই মিস্টার প্লেন ড্রাইভার। হায় হায়, ভয় পেয়েছি আমি। তা বড়া ধামাকা টেক্কা দেওয়ার জন্য আপনার সামনে পাইলট জিয়ান রেজা চৌধুরী উপস্থিত। প্লেন ড্রাইভ করা যত সহজ, বউ চালানো ততটাও সহজ নয় মিস্টার প্লেন ড্রাইভার। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, শুনে রাখুন, রাজা বাদশাও তার বিবিদের কাছে সামান্য প্রেমিক পুরুষ ছিলেন। আপনার মতো প্লেন ড্রাইভার তো কিছুদিনের মধ্যেই আমার নেশায় বুঁদ হয়ে আমার ইশারায় নাচবেন। তখন বলবেন বউ বললে, তাই না? না বলে নাই। এই, তোমার বয়স সবে 16, কিন্তু তোমার কথা শুনে মনে হয় ম্যাচিওর। প্রাপ্ত একজন নারী আমার সামনে। যাক, ভালোই হলো। আর অপেক্ষায় রইলাম তোমার নেশায় বোধ হওয়ার। কথাটা বলে জিয়ান এক চোখ টিপল। তবে নেশাখোরকে সামলাতে পারবে তো আফিমের ড্রাম? আমি আফিমের ড্রাম? জিয়ান নয়নাকে একদম নিজের কাছে নিয়ে এসে বলে, তুমি তো আফিমের সমুদ্র। তোমার আফিমের উত্তাল ঢেউয়ে বেসামাল হতে চাই। নয়নার শ্বাস বেড়ে যাচ্ছে। জিয়ান নয়নার কাছে আসার সীমা অতিক্রম করতে চাইলে নয়নার সাথে এমন হয়। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আম্মু খাবার নিয়ে চলে আসবে তো। নয়না ড্রেসিং টেবিলের এক কোণ আঁকড়ে ধরে বলে, পানি, আমার একটু পানি দিন, আমি নয়তো মরেই যাব। জিয়ান দ্রুত নয়নাকে পানি এগিয়ে দিল। সবটুকু পানি পান করে জিয়ানকে জড়িয়ে ধরে বলে, আপনাকে ঘৃণা করি আমি। বলতে বলতে ঢলে পড়লো জিয়ানের বাহুতে। জিয়ান নয়নাকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দিল। সকাল তখন 6:50। জিয়ান নিজের ফোন বের করে অনিকেতকে কল করলো। রিং হয়ে কেটে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। জিয়ান লাগাতার কল করেই যাচ্ছে। অনিকেত ঘুম জড়ানো চোখে মোবাইল হাতে নিয়ে দেখে জিয়ানের কল। দ্রুত রিসিভ করে বলে, কি হয়েছে? সব ঠিক আছে? জিয়ান বারান্দায় চলে আসলো, গ্লাস টেনে দিয়ে বলল, আমার জন্য শোনায় না এর এই অবস্থা। তুই কেমন ডাক্তার? এই রোগের ওষুধ দিতে পারছিস না? রিল্যাক্স ব্রো, সব ঠিক হয়ে যাবে। তুই আমাকে বল কি হয়েছে। জিয়ান সবটা বলল। তুই একটু দূরে দূরে থাকবি বাবির কাছ থেকে। সে যতক্ষণ তোকে নিজ থেকে কাছে না ডাকবে ততক্ষণ তার কাছাকাছি যাওয়ার লিমিট ক্রস করবে না। বাবি এখনও ওই ট্রমার থেকে বের হতে পারেনি। তোর স্পর্শ গভীর হলেই বাবি ট্রমায় চলে যায়, যার ফলে প্যানিক অ্যাটাক হয়, আবার জ্ঞানও হারিয়ে ফেলে। একটা মেয়ের জন্য এত জঘন্য অতীত ভুলে যাওয়া সহজ নয়। আজ একবার বাবিকে নিয়ে আমার বাসায় চলে আয়। নতুন বাসা বাড্ডাতে লোকেশন চেঞ্জ করে রাখবো। জিয়ান কল কেটে নয়নার মাথার পাশে বসলো। নিজের প্রতি ঘৃণা হচ্ছে জিয়ানের। আজ তার জন্য এই অবস্থা। ফুলের মতো মেয়েটার অনুশোচনায় কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে। নয়নার কপালে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো। মাঝখানে কোলবালিশ রেখে শুয়ে পড়লো। নয়নার পাশ ফিরে ঘুমন্ত নয়নাকে অপরূপা লাগছে, যেন নয়নার চেহারা জুড়ে ফুটে উঠেছে সরলতার প্রতিমা। সুন্দর স্নিগ্ধ লাগছে। জিয়ানের মনে পড়লো তার নানুর কথা। তার নানু একবার বলেছিল, মানুষ কতটা ভালো তার পরখ করার জন্য ঘুমন্ত অবস্থায় তাকে পরিদর্শন করলে বোঝা যায়। ঘুমালে চেহারায় ফুটে উঠে কে কেমন। এই কথার সত্যতা জানা নেই জিয়ানের।
জাহিন অন্তর হসপিটালের মর্গে দাঁড়িয়ে আছে। তাদের সামনে শিল্পী বেগমের লাশ, কেউ তাকে হত্যা করেছে। লাশটা পাওয়া গেছে আরো 2 দিন আগে বুড়িগঙ্গার তীরে, বস্তা বন্দি অবস্থায়। দেখে মনে হচ্ছে শ্বাসরোধে মারা হয়েছে। ফরেন্সিক রিপোর্টটা নিয়ে নে। জামাল সাহেব কেউ কি মেরে ফেলেছে নাকি সে জীবিত আছে? আমি বুঝলাম না এমন কি কারণ থাকবে যে যার জন্য ওনারা শহর ছেড়ে চলে আসার পরেও তাদের ছাড়লো না। আমাকে বিষয়টা ভাবা ছেড়ে রেপ করেছে তার মেয়েকে, তারপর এমন কি হলো যার জন্য তাদেরকে মেরে ফেলতে হচ্ছে? আমরা কোনো গভীর জলে আটকে যাচ্ছি। জাল কাটবে বলে তো নেমেছে। চল এবার বাসায় যাই। আচ্ছা, কাল রাতে কল করি কেন? জানিস না, টং দোকানে এক ফালতু মেয়ের সাথে ঝামেলা হয়েছে। তোর কপালে এড়িয়ে জুটবে। শালা একটা প্রেমও করতে পারলি না। প্রেম করো তো দূর, তোকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না। মনে হয় না তোর কন্যার আসে। কতবার বলছি শালানা সুমন্দি বলবি। চুপ কর সমুদ্রের পথ। বাসায় চল। আজ অনিকেতের বার্থডে ছিল, তাই আজ অনিকেত চেম্বারে আসেনি। সকালে শুধু ডিউটি করে চলে এসেছে। অনিকেত বারান্দায় বসে আছে, বাহিরে ব্যস্ত মানুষের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে। আচ্ছা, আজকে আমার সত্যি সত্যি জন্ম হয়েছিল নাকি এটা এতিমখানায় যে আমাকে রেখে গিয়েছিল তার দেওয়ার জন্ম তারিখ? আমার বাবা মাকে ওনারা জন্ম দিয়ে আমাকে এত বড় দুনিয়াতে একা কিভাবে ছেড়ে গেল? আমার কথা কি একটুও তাদের মনে পড়ে না? আচ্ছা, যে মা আমাকে 9 মাস গর্ভে ধারণ করলো তারও কি একবারও আমার কথা মনে পড়ে না? নারীর টান নাকি বড় টান, তার কি সেই টানও অনুভব হয় না কোনোদিন? অনিকেতের চোখের কোণ ভিজে উঠেছে, ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। এই শহরের ইট পাথরের পাঁচিলের আড়ালে কত হৃদয় ভাঙার আত্মচিৎকার লুকিয়ে আছে, সেসবের কে খেয়াল রাখে? নয়না চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। তার পাশেই জিয়ান ঘুমিয়ে আছে। নয়না বেড থেকে নেমে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে আসলো। ফ্রেশ হয়ে বের হয়ে লম্বা চুলগুলোতে তোয়ালে পেঁচিয়ে নিল। বেডে তাকিয়ে দেখে জিয়ান ঘুমাচ্ছে। ঘুমন্ত জিয়ানকে হ্যান্ডসাম লাগছে। নয়না গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিয়ানের দিকে। জিয়ানের চুলগুলো নয়নার ভীষণ পছন্দের, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল চুলগুলো। নয়না মুচকি হাসছে। কি যে অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল তার দেহ মন জুড়ে, তা প্রকাশ করে বোঝানো যাবে না। এবার আরো ভয়ঙ্কর ইচ্ছে হচ্ছে নয়নার। সাহস করে জিয়ানের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে লজ্জায় মুখ ঢাকলো দুহাতে। লজ্জারাঙা মুখটা লুকিয়ে রাখলো হাতের আড়ালে। আবারও উঠে আসলো রুমের একপাশে সোফা রাখা আছে। নয়না সেখানে বসলো। মনের মধ্যে লাল নীল হরেক রকমের আনন্দ ঝলকাচ্ছে। নিজের মোবাইল বের করে রুম থেকে বের হয়ে আসলো। বাড়িটা একদম রাজকীয়। দুই পাশে রুম, মাঝখানে রুফটপের মতো। সেখানে নানা রকম ফুল গাছ সুন্দর করে সাজানো, বসার জন্য টেবিল চেয়ার, সুন্দর এক মনোরম পরিবেশ। নয়না সেখানে যেয়ে বসলো। কল লিস্টে যেয়ে তুষিকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই নয়না বলে, এই তুই কই মরেছিলি এতদিন? তোর ফোন বন্ধ ছিল কেন? তুষি স্বাভাবিকভাবে উত্তর দিল, ব্রেকআপ হয়েছে আমার। এটা নিয়ে 125তম বার ব্রেকআপ। একজনের সাথে এতবার ব্রেকআপ করতে তোর লজ্জা লাগে না ভুসি? নন্টু, এবার সিরিয়াস ব্রেকআপ করেছি। শোন, কাল রেজাল্ট দিবে, ভয় হচ্ছে রে ভুসি। আগে রেজাল্ট বাবা মা দেখতো, এখন শ্বশুর শাশুড়ি জামাই সবাই দেখবে। নাটক কম করো প্রিয়, তুমি এমনিও গোল্ডেন পাবা। ডাব্বা মারবো আমি। বেশি করে ডাব্বা মার, এরপর বিয়ে করবি রিক্সাওয়ালা মামাকে। তারপর তোর জামাই গান গাইবে, ও সকিনা গেছো কিনা ভুল্লা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে। নন্টু চুপ কর, আজকে আমার মন ভালো নেই। আমার বাসায় চলে আয়, মন ভালো হয়ে যাবে। তোর শ্বশুর বাড়ির লোকেরা কিছু মনে করবে না? আর রে না, আমার শ্বশুর বাড়ির লোকগুলো পুরাই রসমালাই, খালি ওই প্লেন ড্রাইভারটাই করলা জুস। লোকেশন সেট কর, আসতেছি। নয়নার হাঁটু অবধি লম্বা চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। নয়না কথা বলছে আর হাঁটছে, ওড়না গলায় ঝুলছে। জাহিন করিডোরে এসে থমকে দাঁড়ালো। এলোকেশী রমণীকে দেখে এখনো চেহারা দেখেনি। জাহিন পেছন থেকে বলল, কি তুমি নন্দিনী? আগে তো দেখিনি। নয়নার সামনের দিকে ঘুরে জিয়ানকে ভেবে বলে, সারাক্ষণ এই মেয়ে সেই মেয়েকে দেখলে ঘরে বউকে তো নন্দিনীই মনে হবে। জাহিন হতাশ। না মানে এই মেয়ে এত কিউট কেন, এত সুন্দরী মনে হয় যেন আসমান থেকে নেমে আসা পরী। নয়না ওনার একটা অংশ মাথায় তুলে নিয়ে বলে, শালা ড্রাইভার জীবনেও ভালো হবে না, এভাবে কেউ তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে তো। নয়নার সামনের দিকে হাঁটা শুরু করলো। এই যে মিস সোনোয়ারা তালুকদার, আমি জাহিদ চৌধুরী। নাম তো শোনা হোগা। নয়না থমকে দাঁড়ালো। পেছনে ঘুরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজন মানুষের মধ্যে এত মিল, কণ্ঠ সেম প্রায়। কেউ না জানলে বোঝার উপায় নেই এরা দুজন ভিন্ন মানুষ। কি হলো মিস, এভাবে তাকিয়ে কি দেখছেন? বিশ্বাস হচ্ছে না? প্রথম কথা হলো আমি মিস না, মিসেস জিয়ান রেজা চৌধুরী। দ্বিতীয় কথা হলো আমি আপনার ভাবি, সো সম্মান দিয়ে কথা বলবেন। ডিয়ার মিসেস রেজা চৌধুরী, আপনার বয়স আমার অর্ধেক, সো আপনাকে নাম ধরে ডাকবো এসব ভাবি টেবে আমার দ্বারা ডাকা সম্ভব না।
নয়না কোনো কথা না বলে রুমে চলে আসলো। রুমে এসে দেখে জিয়ান নেই। মাত্র লোকটা ঘুমিয়েছিল আর এইটুকু সময়ের মধ্যেই গায়েব। সাথে সাথে জিয়ানকে কল করলো। জিয়ান কল কেটে ব্যাক করলো। মানলাম আপনি প্লেন ড্রাইভার, তা বলে সারাক্ষণ উড়তে থাকবেন? উড়ে আর কই যাব বলো, আমি তো তোমার পিঞ্জরের বন্দি খাঁচার পাখি। কোথায় আছেন এখন? তোমার জন্য মেডিসিন নিলাম, এখন চলে আসবো। আচ্ছা বলো তো, তোমার কোন ফ্লেভার পছন্দ, স্ট্রবেরি নাকি চকোলেট? হোয়াট? আপনি এত অসভ্য কেন? অসভ্য মানে? তোমার জন্য আইসক্রিম নিয়ে আসতাম, ফ্লেভার বলো। অসভ্য লোক, এই কথাটা আগে বলা যেত না? তোমার চিন্তা ভাবনা চেঞ্জ করবে। বাসর করার জন্য এতই উতলা হয়ে আছো, আগে বলবা তো জানেমান। নয়না ফোন কেটে দিল, হাত মুষ্টিবদ্ধ করে বলে, ছি নয়না, চিন্তা ভাবনা পরিবর্তন কর। এই লোকের সাথে থেকে থেকে তুইও লুচু হয়ে যাচ্ছিস। মিতা বেগম নয়না আর জিয়ানের জন্য খাবার নিয়ে এসে দেখেন দরজা খোলা। বেডে তার ছেলে আর বউ ঘুমিয়ে আছে। মিতা বেগম খাবারের ট্রে নিয়ে বের হয়ে আসার সময় বাহাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসলো। মেহনুর মিতা বেগমকে দেখে বলে, আমি এই খাবার কার জন্য? এত সকালে তুই? রাতে ঠিকমতো ঘুম হয়নি বুঝি? মেহনুর মিতা বেগমের হাত থেকে খাবার ট্রে নিয়ে বলে, আসো তো, আমার রুমে গল্প করি তোমার সাথে। মিতা বেগম রুমে ঢুকে বলেন, আমার ছেলে আর বৌমা ফিরেছে সকাল সকাল, ওদের জন্য খাবার নিয়ে যেয়ে দেখি দুজনে ঘুমাচ্ছে। মিতা বেগম চলে যাওয়ার পর থেকে মেহনুর আর স্থির হতে পারেনি। রুমের মধ্যে পায়চারি করছে, চোখ থেকে না চাইতে অশ্রু ঝরছে। নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে স্বাভাবিক হতে পারছে না। আয়নার সামনে দাঁড়িয়ে স্থির হলো। হাতের উল্টে পিঠে চোখের জল মুছে নিয়ে বলে, স্ট্রং হতে হবে তো। পরক্ষণে চুল খামচে ধরে বলে, কিভাবে আমি রেজার পাশে অন্য কাউকে সহ্য করব? মেহনুরের শরীর কাঁপছে। ফ্লাওয়ার ভাস উঠিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারল। সাথে সাথে আয়নার কাজগুলো আওয়াজ তুলে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। আওয়াজ পেয়ে জাহিন রুমে এসে বলে, কোনো মেন্টালি সমস্যা আছে নাকি আপনার? মেহনুর কাঁপছে, তখনও কিছুতেই রাগ কমছে না তার। ও হ্যালো মিস বিদেশিনী, ডাক্তার ডাকবো নাকি পাবনা পাঠানোর ব্যবস্থা করব? আমি কিছু বলছি, শুনতে পাচ্ছেন? মেহনুর হুট করে এসে জাহিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। জাহিন বেশ অবাক হলো। আমি একটু ভালোবাসা চাই, কেন সেটুকুও পেলাম না? কেন চলে গেল আমার মম আমাকে ছেড়ে? আমি চাইলেও আর কোনোদিন মমকে ফিরে পাবো না। আমি কাউকে জড়িয়ে ধরে কাঁদতে চাই, কিন্তু কেউ নেই। সে আমার মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দেবে, চোখের জলটুকু মুছে দিয়ে হাতটা শক্ত করে ধরে বলবে, আমি আছি তো। জাহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার লাইফে এখন পর্যন্ত কোনো মেয়ে আসেনি গার্লফ্রেন্ড হয়ে। এসব থেকে সবসময় দূরেই থেকেছে জাহিন। কি করা উচিত ভাবতে ভাবতে মেহনুরের মাথায় হাত রেখে বলে, কান্না করবেন না প্লিজ, আপনি আমাকে ছাড়ুন, আমি আম্মুকে পাঠাচ্ছি। মেহনুর মনে মনে হাসলো। জাহিনের কাছ থেকে সরে এসে বলে, সরি এভাবে জড়িয়ে ধরার জন্য। ইটস ওকে, আপনি রিল্যাক্স হন। পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় না, ভেঙে পড়লে তো চলবে না। আপনি বসুন, আমি আম্মুকে পাঠাচ্ছি। জাহিন কোনো মতে রুম থেকে বের হয়ে আসলো। নিজের দিকে তাকিয়ে বলে, সারা জীবন শুনলাম মেয়েরা জড়িয়ে ধরলে ভালো লাগে, কি অদ্ভুত, এই মেয়ে জড়িয়ে ধরলো, এখন মনে হচ্ছে আমি ডোবা থেকে উঠে এসছে। শায়না বাসন্তী রঙের একটা শাড়ি পরেছে, হাত ভর্তি দোলন চাপা ফুল, আরেকটা হাতে একটা কেক। গেটের সামনে আসতে দারোয়ান জিজ্ঞাসা করলো, ডাক্তার অনিকেত মাহমুদ? স্যার তো এই অ্যাপার্টমেন্টে ছেড়ে চলে গেছেন। আপনি মিথ্যা বলেছেন কেন? আপনাকে মিথ্যে কেন বলবো? সত্যি স্যার, নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন। সেটা কোথায় বলতে পারেন? না ম্যাডাম, সেটা তো জানি না। শায়না হতাশ হলো। চোখের কাজল খানিকটা লেপটে গেল চোখের জলে। কেকটা রিকশায় রেখে কল করলো অনিকেতকে। শায়না বুঝতে পারলো অনিকেত তার নাম্বার দুটো ব্লক করে দিয়েছে। কই যাবেন ম্যাডাম? রামপুরা নতুন বাজার। রিকশা চলছে আপন গতিতে। শায়না ভেবে পাচ্ছে না কোথা থেকে ঠিকানা জোগাড় করবে। হঠাৎ মনে পড়লো জিয়ানের কথা। 7-5 না ভেবে অসাধ্য সাধন করেই বসলো। জিয়ানকে কল করে বলে, অনিকেতের ঠিকানা বলো তো। জিয়ান অবাক হয়ে বলে, তোর থেকে কমসে কম 13-14 বছরের বড় হবে, ভাই বলে সম্বোধন কর। ভাইয়া না, ওই আবাল ডাক্তারকে ছেঁচড়া বানাবো। ঠিকানা দাও। কিন্তু কোনো কিন্তু মিন্তু না দিলে এখন আমি গাড়ি নিচে ছাপ দিব। দাঁড়া, দিচ্ছি হোয়াটসঅ্যাপে, চেক কর। বাপরে, বোন আমার জুলিয়েট হয়ে উঠেছে। তোমার বন্ধুকে বলে দিও বিয়ে আমি তাকেই করব, যতই উড়ুক ঘাড় ধরে আমার আঁচলের তলেই বাঁধবো। জিয়ান কল কাটতেই নয়না বলে, চুল বেঁধে নিই, আমিও যাব আপনার সাথে। ঠিক আছে চলো, তবে বাসায় কাউকে বলবে না আমরা তোমাদের বাসায় যাচ্ছি। কেন, আমরা কি চুরি করতে যাচ্ছি? বেশি কথা না বলে রেডি হও। নিচে এসে সবার সাথে খেতে বসলো নয়না। নাজিম চৌধুরী নয়নার দিকে তাকিয়ে বলে, আম্মা জান, আপনি আমার সাথে দেখা করলেন না কেন?
নয়না হতভম্ব হয়ে গেল। তার বাবাও তাকে আম্মু ডাকে সবসময়। নয়নার চোখের কোণ ভিজে উঠল। নাজিম সাহেব মুচকি হেসে বলেন, আম্মা জান, আমি আপনার শ্বশুর না, আমি আপনার ছেলে, মনে থাকবে তো? জি আঙ্কেল। আঙ্কেল না, বাবা বলবা। জাহিন আর চোখে নয়নার দিকে বার কয়েক দৃষ্টি দিল। মনে মনে বলে, মেয়েটা অদ্ভুত রকমের মায়াবী। মিতা বেগম জিজ্ঞাসা করলো, তোমরা রেডি হয়ে খেতে বসেছো, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ আম্মু, ওর জন্য শপিং করব। খাওয়া শেষ হতে নাজিম চৌধুরী জিয়ানের হাতে 1000 টাকার এক বান্ডিল ধরিয়ে দিয়ে বলে, আমার আম্মা জান আমার টাকায় শপিং করবে। নয়নাকে উদ্দেশ্য করে বলে, আম্মা জানের যা ইচ্ছে কিনবে, আপনার জন্য আপনার ছেলের টাকা অফুরন্ত। সবার কাছ থেকে বিদায় নিয়ে নয়না জিয়ান বের হয়ে আসলো। গেটের সামনে এসে রিক্সা ডাকলো। এতগুলো গাড়ি থাকতে রিক্সা কেন? সুন্দরী বউয়ের সাথে রিক্সা ভ্রমণ করার মজা কি আর গাড়িতে পাওয়া যায়? বউ পাশাপাশি ঘেঁষে বসবে, রিক্সার ঝাঁকিতে আমার বাহু চেপে ধরবে, এই ফিলিংস কি গাড়িতে পাওয়া যাবে বাটার মাশরুম? রিক্সায় উঠে বসলো দুজন। হুট তোলা রিক্সায় দুজনে গা ঘেঁষে বসে আছে। নয়নার মনে হচ্ছে এটা কোনো সিনেমা। তার পাশে বসে থাকা হ্যান্ডসাম ছেলেটা হিরোর থেকে কোনো অংশে কম না। রয়্যাল ব্লু রঙের শার্ট, ফর্মাল প্যান্ট, শার্টের হাতা ভাঁজ করে রাখা, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি। উফ, কি মারাত্মক সুদর্শন এক যুবক তার পাশে বসে আছে। জিয়ান নয়নার হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে বলে, তুই হাত রাখলে হাত পাড়ি দিব আমি সুদীর্ঘ পথ, তুই পাশে থাকলে রাঙিয়ে দেব গধূলির বিকেল। নয়নার ভালো লাগছে মুহূর্তটা, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। বউ তুমি কিছু বলছো না কেন? আপনি ভালোবাসেন আমায়? জিয়ান নয়নার এমন প্রশ্নে থমকে গেল। সব প্রশ্নের উত্তর হয় না, কিছু প্রশ্নের উত্তর অনুভব করে নিতে হয় প্রিয়তমা অর্ধাঙ্গিনী। তালুকদার বাড়ির পরিবেশ থমথমে। মিজান তালুকদার, মাহবুব তালুকদার, লতা বেগম, নীলাঞ্জনা সবাই একত্রে ড্রয়িং রুমে বসে আছে। নয়না বাসায় ঢুকেই বাবা বলে মাহবুব তালুকদারকে জড়িয়ে ধরলো। জিয়ান সবাইকে সালাম করে বসলো একটা সিঙ্গেল সোফায়। নীলাঞ্জনা জিয়ানের দিকে তাকিয়ে আছে। এত হ্যান্ডসাম, এত রিচ একটা ছেলেকে সে হাতছাড়া করলো। আফসোস করছে মনে মনে। বাবা এখানে কি হচ্ছে? নয়নার প্রশ্নের উত্তরে লতা বেগম বললেন। নয়না ভ্রু কুঁচকে বলে, জীবনে নিজের মেয়ের কুকীর্তির বিচার করলেন না, আর আসছেন পরের ছেলের বিচার করতে। বাহ, সো নাইস। জিয়ান নয়নাকে উদ্দেশ্য করে বলে, শোনো না, একদম চুপ করে থাকো। আঙ্কেল, এবার বলুন আমাকে কেন ডেকেছেন? মাহবুব তালুকদার নরম স্বরে বলল, দেখো বাবা, তোমাকে এইভাবে নিয়ে আমাদের বসা উচিত না, কিন্তু তোমার বিরুদ্ধে এত বড় এলিগেশন আনার পরে আর উপায় পেলাম না। আঙ্কেল, আপনি যা বলতে চাইছেন নির্দ্বিধায় নিজের ছেলে ভেবে বলে ফেলুন। তুমি পরশুরাতে নীলাঞ্জনার সাথে ছিলে, নীলাঞ্জনাকে বাসায় পৌঁছে দিয়ে গেছো। এসব কি বলছো বাবা? পরশু রাতে তো আমরা বিচে ছিলাম। লতা বেগম ফুঁসে উঠে বলে, আঙ্কেল দেখুন, আমি এমন একজন মানুষ যে একবার কিছু ছেড়ে দিলে দ্বিতীয়বার তার দিকে দৃষ্টিও দেই না। থুতু ফেলে যেমন দ্বিতীয়বার ফেরত নেওয়া যায় না, আমিও কিছু মানুষকে থুতুর মতো ফেলে দিই চিরজীবনের জন্য। তুমি মিথ্যে কেন বলছো রেজা? তুমি এখন আমাকে চাও, সেটা বলো, তাহলে সমস্যা শেষ। জিয়ান নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করছে। জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেছে, কপালে রক ফুলে উঠেছে, চোখ লাল হয়ে গেছে। নয়না জিয়ানের দিকে তাকিয়ে নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে বলে, তুমি যদি সম্পর্কে আমার বড় বোন না হতে, তাহলে এতক্ষণে তোমার গালে 2-4টা থাপ্পড়ে দাগ পড়তো। তোমার নিজের চরিত্রের সমস্যা, তাই অন্যকেও তেমন মনে করো। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, তুমি যেটা তুমি জানো না, তবুও বলছি যে তোমার মতো মেয়েকে না কোলে তুলে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে সে হলো আমার দেবর জাহিন চৌধুরী। সো এইসব আষাঢ়ে গল্প বলে লাভ নেই। আমার হাজবেন্ড তোমার মতো বেয়াদবের দিকে ফিরেও তাকায় না। নয়না, বড্ড বেশি বলছিস তুই। আমার আর রেজার মাঝখানে আসবি না। নয়না জিয়ানের হাত ধরে বলে, উঠুন। জিয়ান সেভাবে বসে আছে। নয়না চিৎকার করে বলে, উঠতে বলেছি তো। যেখানে আমার হাজবেন্ডের চরিত্রের দিকে আঙুল তোলা হয়, সেখানে বাড়িতে ডেকে এনে আমার হাজবেন্ডকে অপমান করা, সেই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমি। সারা জীবনের জন্য এদের ত্যাগ করবো আমি। জিয়ান তার ষোড়শী বউয়ের দিকে অপলক দৃষ্টি মুগ্ধ নেত্রে তাকিয়ে আছে। তার বাচ্চা বউটা তার সম্মানের জন্য লড়াই করছে। জীবনে যা হারায় তা হারানোই যেন মঙ্গল, নয়তো এমন অর্ধাঙ্গিনী কোথায় পেতাম। জিয়ান নয়নার হাত ধরে বলে, শান্ত হও, শুনো না, আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো। কিছু বলতে হবে না, আমার বাবার কাছে তার ভাইয়ের মেয়েই সব, থাকুক সে তাদের নিয়ে। জিয়ান মাহবুব তালুকদারকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, এই বাড়িতে শুধুমাত্র আপনি জানেন আমার যমজ ভাই আছে, আর নীলাঞ্জনাও জানে। ওর মতো মেয়ের কাছে এসব করা আহামরি কিছুই না, কারণ লজ্জা বা মান সম্মান কোনোটাই নেই ওর। আমি আর নয়না পরশুদিন চট্টগ্রামে ছিলাম, আপনাকে হোটেলের নাম বলেছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আজকের মতো আসি আঙ্কেল, আম্মা ফিরলে নয়নাকে নিয়ে অন্যদিন আসবো। জিয়ান নয়না বের হয়ে গেল। মিজান তালুকদার
মাথা নিচু করে বসে আছে, তার চোখ দুটো অশ্রুতে টইটুম্বর। পুরুষ না হয়ে মহিলা হলে এতক্ষণ চিৎকার করে কান্না করত। মিজান তালুকদার লজ্জিত কণ্ঠে বলল, ভাই আমাকে ক্ষমা করে দিও। কথায় আছে বাপ ভালো তার ছেলে ভালো। মায়ের গুণে আমার মেয়ের মধ্যে ওই অসভ্য মহিলার ছায়া দেখতে পাচ্ছি, ঠিক তার মায়ের মতো হয়েছে। মানুষ নিজের খারাপ হলেও সন্তানকে ভালো পরামর্শ দেয়, আর এই রাক্ষসী মহিলা মেয়েটাকেও শেষ করে ছাড়লো, সাথে আমার মান সম্মান সব শেষ করে দিল। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, তুমি শুধু আমার, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না। এত ইমোশনাল হতে হবে না, আমি এসব নাটক সিনেমা দেখে শিখেছি। আরে নায়িকা সুনয়না চৌধুরী, অটোগ্রাফ প্লিজ। সুনয়না চৌধুরী যাকে তাকে অটোগ্রাফ দেয় না। ম্যাডাম, আপনি অটোগ্রাফ না দিলে আমার ভবিষ্যৎ বাচ্চারা বলবে, ছি বাবা, সামান্য একটা অটোগ্রাফও নিতে পারোনি। ফুলের বুকে আর কি পছন্দ করে অনিকেত ভাইয়া? ও তোমার কোন জন্মের ভাই? যে জন্মে আপনি আমার হাজবেন্ড সেই জন্মের। জিয়ান আর চোখে চেয়ে দেখে নয়না হলুদ গোলাপগুলোর দিকে তাকিয়ে আছে। জিয়ান দোকানিকে বলল, মামা, এখানে কয় পিস ইয়েলো গোলাপ আছে? 700 বা 600 হবে। আপনার কতগুলো লাগবে স্যার? সবগুলো দিয়ে দিন মামা। নয়না একটা গাজরা নিয়ে হাতে বাঁধার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হচ্ছে বাঁধতে। জিয়ান নয়নার হাত ধরে গাজরাটা বেঁধে দিল। নয়নার হাত ধরে রেখে বলে, বেলি ফুল কি জানে তার সৌন্দর্য বর্ধন করছে কারো প্রিয়তমা? সে কি জানে তার শুভ্রতাকে হার মানাচ্ছে কারো মুচকি হাসি? হতাম যদি বেলি ফুলের মালা, তোমার গলা জুড়ে জড়িয়ে থাকতাম সারা বেলা। আশেপাশে তাকিয়ে দেখুন মিস্টার রোমিও, এটা আপনার বাসা না। আর বেলি ফুলের গাজরা হাতে থাকে, গলায় না। জিয়ান নয়নার হাত ছেড়ে বলে, শোনো বউ, পুরুষ মানুষ প্রেমে পড়লে ভুলভাল বকবে, ইটস নর্মাল। বোঝে না বউ আমার, আমি তার প্রেমে উন্মাদ হয়ে যাচ্ছি। এই, তুমি শাড়ি পরে বের হওনি কেন? তুমি শাড়ি পরে বের হলে আমি তোমার কুচি ঠিক করে দিতাম। তোমার শাড়ির আঁচলে আমার হাত বেঁধে সারা শহর ঘুরে বেড়াতাম। সবাই ভাবতো বউ পাগল জামাই, কেউ কেউ ভাবতো এমন জামাই কই পাওয়া যায়। দোকানদার ফুল বেঁধে দিয়ে বলে, সাহেব কি নতুন বিয়ে করেছেন? আপনাকে আর ম্যাডামকে দারুণ মানিয়েছে, মনে হচ্ছে মানিক জোড়া। সব সময় ভালো থাকেন। আগের দিনে এমনই বিয়া হইতো, জামাইয়ের তখন বউয়ের বয়সের পার্থক্য কম থাকতো। হ্যাঁ মামা, নতুন বিয়ে হয়েছে, তবে বউ আমার বোঝে কম, চিল্লায় বেশি। বাচ্চা মানুষ তো, তবে আক্কেল মেলা ফেলা আছে। বউ জ্বালাই বই, আপনা গো চাচি আমারে কি কম জ্বালায়, তবুও হের ভালোবাসা অসীম আমি জানি। আমি না খাইলে খাইতো না। যত রাইতে দোকান বন্ধ করে যাইয়া দেখমু আমার লইকা বইসা আছে। বুড়ির লগে দুইটা কথা কইলেই পরানটা ঠান্ডা হইয়া যায়। জিয়ান টাকার পরিমাণ বাড়িয়ে দিয়ে বলে, বাকি টাকা দিয়ে চাচিরা একটা শাড়ি কিনে দিয়েন, দোয়া কইরেন আমাদের জন্য। নয়না জিয়ানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে জিজ্ঞাসা দৃষ্টিতে। এই যে, এইভাবে তাকালে কিন্তু ভরা রাস্তায় চুমুটুমু খেয়ে বসবো। রিক্সা আমি বসবো নাকি ফুল বসবে? তুমি তো নিজেই একটা জ্যান্ত ফুল, ফুলের মাঝে জ্যান্ত ফুলকে দারুণ লাগবে। এতগুলো ফুল কেন কিনেছেন? ভাবছি এসব নিয়ে সোজা বাসায় যাব, বাসরটা সেরেই ফেলবো আজ। তাজা গোলাপের সুবাস সাথে সদ্য ফোটা জীবন্ত ফুলের নেশায় বুধ হব, মাতাল হব তার ভালোবাসায়। আজে বাজে কথা বন্ধ করেন। আমরা কিন্তু অনিকেত ভাইয়ের বার্থডেতে যাচ্ছি। দিবা স্বপ্ন দেখা বন্ধ করেন, আপনি ভুলে যাবেন না। ফুলে কিন্তু কাটাও থাকে। ফুলের কোমল স্পর্শ আর মাতাল করা ঘ্রাণ সহ্য করার জন্য কাটার আঘাত সহ্য করা কোনো ব্যাপার না জান। চুপ করুন, সময় যাচ্ছে না হচ্ছে। সবকিছু কিনে নিয়ে অনিকেতের বাসার উদ্দেশ্যে রওনা দিল দুজনে। কলিং বেলের আওয়াজে বিরক্ত হয়ে অনিকেত দরজা খুলল। সামনে থাকা রমণীকে দেখে চশমা ঠিক করে বলে, আপনি কেন? জলে স্থলে জঙ্গলে যেখানেই থাকবেন আমাকেই পাবেন। কেন এসেছেন? আহা গো, শখের নগরের ভাব দেখলে বাঁচি না। আজকে আমার একমাত্র শখের বার্থডে, আসবো না? তোমার জন্য পুরো ঢাকা শহর ঘুরে দোলন চাপার ফুল নিয়ে আসলাম। কই জড়িয়ে ধরে চুমুটুমু খাবার তা না, আবার যেটা করছো। সরো, সাইডে চাপো। দেখুন মিস সায়না, এসব একদম ঠিক হচ্ছে না। সায়না সোফায় বসে চারিপাশ ভালোভাবে লক্ষ্য করে বলে, আরে বাহ, বিয়ের পর তো আরামে থাকতে পারবো, তুমি আর আমি আর আমাদের ভালোবাসার সংসার। শোনো শোনো না, আমি তো তোমাকেই শুনতে চাই। কেন করছেন এমন? আমি তো করব না, যা করা তুমিই করবে। মেয়েরা কিছু করে নাকি? লজ্জা লাগে না বুঝি? তোমার বাসার কিচেনটা কোথায়, কোন দিকে? কিচেনে কি? আজ 1.5 ঘন্টা ব্যয় করে তোমার জন্য রান্না শিখেছি। আমার বাসায় কিচেন নেই, আমি বাইরে থেকে খাবার অর্ডার করি। ওভেন আছে?
শায়না ওভেন খুঁজে পেল, সাইড ব্যাগ থেকে একটা বক্স বের করলো, তেহারি প্লেটে ঢেলে গরম করতে দিল ওভেনে। শাড়ির আঁচল কোমরে গুজে রাখা, পিঠ জুড়ে খোলা চুলগুলো বারংবার দোল খাচ্ছে। অনিকেত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে নববিবাহিতা কোনো রমণী। তার এতদিনের স্বপ্ন যেন বাস্তবে এসে ধরা দিয়েছে। শায়না তেহারির প্লেট নিয়ে এসে বলে, লুকিয়ে দেখতে মজা তাই না? আমি আপনাকে দেখছিলাম না, আমি তো দেখছিলাম আমার ওপেন। আমি কখন বললাম তুমি আমাকে দেখছো? রান্নাঘরে কে? আমি তো গরু দুধ খাইনি, এমন হয়ে গেল না ব্যাপারটা? চাইছোটা কি? তোমার বউ হতে চাইছি। আবার কলিং বেল বেজে উঠল। অনিকেত দরজা খুলে দিল। দরজা খুলে দেখে জিয়ান আর নয়না। অনিকেত হতবুদ্ধি হয়ে যায়, এখন সে কি করবে। তুই এসেছিস বাবিকে নিয়ে? হ্যাঁ এসেছি। এখন কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে আসতে দিবি? আয়। অনিকেত সরে যেতে দেখে নাহিদও এসেছে সাথে। রুমে ঢুকে সবাই একত্রে বলে উঠল, হ্যাপি বার্থডে ডাক্তার সাহেব। অনিকেতের চক্ষু টলমল করছে। এই মানুষ দুটো সে কলেজ লাইফ থেকে তাকে কখনো ফিল করতে দেয়নি সে অনাথ। সবসময় আগলে রেখেছে নিজের ভাইয়ের মতো। অনিকেত নিজেকে সামলে নিয়ে বলে, নাহিদদা ভাবি কই? ভাবি এখন তোদের চাচো বানানোর কাজে ব্যস্ত। নয়না সাইডে যেয়ে দাঁড়ালো। অনিকেত যেয়ে বলে, ভাবি আজকে তো আপনি আমাদের চিফ গেস্ট, প্লিজ আপনার আসন গ্রহণ করুন। শায়না কিচেন থেকে চানাচুর, বিস্কুট, ফল ট্রেতে করে সাজিয়ে নিয়ে এসে বলে, ডিয়ার দেবরগণ, আপনাদের ভাবির তরফ থেকে সামান্য খাতির যত্ন গ্রহণ করুন। বাহ, আমার আলা ফোলা বন্ধুটাকে ফাঁসাচ্ছিস। নাহিদ ভ্রু কুচকে বলে, এটা তোর বোন না? আগে বোন ছিল, এখন ভাবি হয়ে গেছে। ওরা দুজন হেসে উঠল। অনিকেত চোখে চশমা ঠিক করে বলে, আপনি এখানে এসেছেন কেন? বললাম না আসতে না? শালা, ফ্রিতে বউ পাচ্ছিস, চুপচাপ গ্রহণ করে নে। এমন বউ এত সহজে পাওয়া যায় না। সবাই মিলে খাবার খেতে খেতে আড্ডা দিল। এরপর কেক দুটো কাটা হলো, কেক নিয়ে মজা হলো। অনিকেত বলল, সব ঠিক থাকলে লাবিব এখানে থাকতো আজ, কেন যে নিজেকে ধ্বংস করলো। আমি কখনো ভাবিনি আমার সাথে লাবিব গাদ্দারি করবে। তোরা আমার কাছে কিভাবে আড়াল করলি এত বড় কথাটা। তবে ওরে তো আমার ট্রিট দেয়া উচিত, ওর মতো এত সুইট কিউট একটা বউ পেলাম। নয়না লজ্জায় নিচের দিকে তাকে নখ খুঁড়ছে, মনে মনে বলে, লাবিক তো জেলে নারী নির্যাতনের মামলা খেয়েছে। তবে যাই বলিস, নীলাঞ্জনা মেয়েটারও দোষ ছিল। ছেলেদের মেয়েরা সুযোগ না দিলে তারা কোনো মেয়ের কাছে ঘেঁষতে পারে না। দুটোই একই কোয়ালিটির, বাদ দে ওদের কথা। চল মুভি দেখে আসি সবাই মিলে। বউটাকে বাসায় রেখে আমরা তিনজন বের হব, ব্যাচেলার লাইফের মজা নেব একটা দিন। ডাক্তার অপর্ণা ঘোষ, নিউরোলজিস্ট, ওনাকে আসতে বলেছি, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। বাবির মস্তিষ্ক থেকে তোর প্রতি ভয়টাকে বিদায় করতে হবে তো, নয়তো এই জন্মের চাচ্ছ হতে পারবো না। নয়না লজ্জা এখন নিয়ে যাচ্ছে। এই যে শায়না ভাবি, আমার বউটাকে নিয়ে আপনাদের বেডরুমে চলে যান। ওরা দুজন রুমে এসে বসলো। শায়না বলল, বয়স কত তোমার? তোমার কি সমস্যা আমাকে বলতে পারো। আমি শুধু অনিকেতের হবু বউ না, তোমার আদরের ননদিনীও। নয়না সে সব কথা এখন মনে করতে চাইছে না। এমন না এখন জিয়ানের স্পর্শ তার খারাপ লাগে, কিন্তু হঠাৎ কি যে হয়ে যায় লোকটা কাছে আসলে। শায়না নয়নার কাঁধে হাত রেখে বলে, ইতস্তত করো না, বলে ফেলো। সমস্যা না বললে সমাধান পাবো কোথায়? নয়না বেডশিট খামচে ধরে বলা শুরু করলো। চোখ বন্ধ করে সবটা বলে ফেললো গলগল করে। কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। শায়না নয়নাকে বলল, স্বাভাবিক হও নাও না। আমি জানি হুট করে তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি কেন কোনো মেয়েই মেনে নিতে পারবে না, কিন্তু এখন তো তোমাকে সামনে আগাতে হবে। এই রাগটাকে ভুলে যেও। জিয়ান খুব ভালো ছেলে, কিন্তু রাগটা কন্ট্রোল করতে পারেনি হয়তো। আমি জানি কাজটা অন্যায় করেছে। আচ্ছা, ওই রাতে সবটা হয়েছে তোমাদের মধ্যে? নয়না এসব বুঝে তবু একরাশ লজ্জা এসে ঘিরে ধরেছে তাকে। এমন সময় ডাক্তার অপর্ণা ঘোষ আসলো। নয়নার সাথে একান্তে কথা বললো, কিছু পরামর্শ দিল, সাথে 3টা মেডিসিন দিল। জাহিন ফাঁকা রুমে একটা চেয়ারের উপর পা তুলে বসে আছে চোখ বন্ধ করে। তার কানে ভেসে আসছে তার বাবার কথাগুলো, তোকে দিয়ে কিছু হবে না, তুই কোনো কাজের যোগ্য না, অপদার্থ একটা। জাহিন কপালে আঙ্গুল ঘষছে। এমন সময় ফোনটা সশব্দে বেজে উঠল। বিরক্তি নিয়ে চোখ খুলে দেখে অন্তরের কল। রিসিভ করে বলে, কি রে শালা, ডিস্টার্ব করার সময় বলে না? ঋতু সুইসাইড করেছে, প্লিজ স্কয়ার হসপিটালে চলে আয় দ্রুত। জাহিন সাথে সাথে উঠে দাঁড়ালো। রুমটা লক করে ছুটে বের হলো। মেহনুর হাত ধরে বলে, এভাবে কোথায় যাচ্ছ? জাহিন এক ঝটকায় হাত সরিয়ে বলে, জাহান্নামে যাচ্ছে। তো যাবি? তাহলে আয়। জাহিন ততক্ষণে গেট ক্রস করেছে। মেহনুর কান্নার নাটক করে মিতা বেগমকে বলল,
তোমার ছেলে আমাকে অসম্মান করেছে। এ বাড়িতে আমি আর থাকবো না। নয়না ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। তার হলুদ গোলাপ ভীষণ রকমের পছন্দ। আচ্ছা, না বলতেই সে বুঝলো কি করে ওই প্লেন ড্রাইভারও কি আমাকে ভালোবাসে? বলেই নয়না দুহাতে মুখ ঢাকলো। নয়না মনে মনে আওড়ালো, ভালো যখন বাসেন তখন মুখে বললে কি হয়? ইস, এই পাইলট মহাশয় এত কিউট কেন? আকাশ কুসুম ভাবতে ভাবতে ফুলগুলো বৃত্তের মতো তার চারো সাইডে রেখে নয়না মাঝখানে শুয়ে পড়ল। গোলাপের ঘ্রাণ আর প্রিয় মানুষের ভালোবাসা অনুভব করছে নয়না। অদ্ভুত রকমের অনুভূতি ছড়িয়ে পড়ছে নয়নার দেহ মন জুড়ে, যে অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। নয়না বেডের উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে, তার দৃষ্টি স্থির চলন্ত পাখার দিকে। মনের মধ্যে কেমন যেন করছে, অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে নয়নার। ভয়ে কপালে ঘাম জমছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বার্থডে আর রেজাল্ট একই দিনে হতে হলো। হাঁসফাঁস লাগছে নয়নার। দ্রুত বেড ছেড়ে উঠল, ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বের হতে মিতা বেগমের সাথে দেখা হলো। শোনোয় না, কিছু লাগবে তোমার আম্মু? নয়নার লম্বা চুলগুলো ওড়না গলিয়ে বাহির হয়ে আছে। মিতা বেগম নয়নাকে নিজের রুমে নিয়ে গেলেন। নয়নার মাথা ভর্তি রেশমি চুলগুলো তার ভীষণ পছন্দ হলো। তোমাকে তো দেখে শুনে আনতে পারিনি, তবুও তুমি আমাদের মনের মতো হয়েছ আলহামদুলিল্লাহ। মনে হয় শত জনমের সম্পর্ক তোমার আমাদের সাথে। মেহনুর মিতা বেগমের রুমে এসে এই দৃশ্য দেখে মনে মনে রেগে গেল। মেয়েটাকে সবাই এত প্রায়োরিটি কেন দেয়? নিজের ঠোঁটে মেকি হাসি টেনে বলল, আমাদের রেজার বউ কি একদম পরীর মতো কিউট একটা বাচ্চা পরী? ঠিক বলছিস, ওর চুলগুলো দেখ, রূপান জেলের মতো ঘন, সিল্কি, লম্বা, মসৃণ। আমার রেজা একদম লক্ষ্যে একটা পরী বউ পেয়েছে, যেমন দেখতে মিষ্টি তেমন মধুর ব্যবহার। একদম ঠিক বলেছ। আর কতক্ষণ লাগবে তোমাদের আমার তোমার সাথে কথা ছিল। কি কথা বলে ফেল, সোনয়া তো আমাদেরই মানুষ, ওর থেকে লুকানোর কিছু নেই। আম্মু আমি একটু ঘুমাবো, তোমরা কথা বলো। নয়না রুম থেকে বের হয়ে আসলো। জিয়ানের সাথে এখনো নয়নার একবারও দেখা হয়নি। কই গেল লোকটা? নয়না নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ গানের আওয়াজ পেয়ে নয়না স্থির হলো। জাহিন গিটারে সুর তুলে, এলো কিছু কন্যা রে, তুই সদ্য ফোটা ফুল, তোর দেখি আমার মন হলো ব্যাকুল। তুই হাসলে যেন মুক্ত ছড়ে, তুই তাকালে ফোটে ফুল। এলো কিছু কন্যা রে, তুই সদ্য ফোটা ফুল। নয়না উকি দিয়ে যে সরে গেল। জাহিনকে তার বিশেষ পছন্দ হয়নি। নয়না রুমে এসে মোবাইল হাতে নিয়ে দেখে 12:17 বাজে। নয়না বারান্দায় যেয়ে বসলো, মনে মনে বলে, কারো মনে নেই আমার বার্থডের কথা। রেজাল্ট দিলে তো সবাই ঠিক কল করে করে পাগল করে ফেলবে, এখন একটা বার্থডে উইশ করতে পারছে না। নয়নার ফোনটা বেজে উঠল। তুষির কল দেখে নয়না খুশি হয়ে গেল। নিশ্চয়ই উইশ করবে, উৎসাহ নিয়ে কল রিসিভ করলো। কি রে, কি করছিস? তোর টেনশন হচ্ছে না? আমার তো টেনশনে ঘুমই আসছে না, পেটের ভেতর গুড় করছে। তুই কি এসব বলার জন্য কল করেছিস তুষি? হ্যাঁ, টেনশনে ঘুমই আসছিল না, তাই ভাবলাম তোর খোঁজ নেই। আর কিছু বলবি? না, আর কি বলবো? ও হ্যাঁ, মনে পড়েছে। বল। দুলাব্রো কই? নয়না খট করে কল কেটে দিল, রাগ হচ্ছে তার। নয়না রুমে এসে সোফায় শুয়ে আকাশ কুসুম ভাবতে ভাবতে ঝিমাচ্ছে। এমন সময় কেউ দরজায় নক করে বলে, আসতে পারে? কণ্ঠ শুনে মনে হলো জিয়ান, তবুও বেড থেকে ওড়না নিয়ে উকি দিয়ে বলে, আপনি কি জাহিন? না, জাহির না, আপনার বর। নয়না দ্রুত দরজা বন্ধ করে বলে, আপনার ভাই রুমে নেই, সে না আসলে এখানে আসবেন না, এটুকু ম্যানার্স নেই নাকি আপনার? মজা করছিলাম। ওকে, গুড নাইট প্রিটি গার্ল। জাহিনকে দেখলে নয়না রাগ হয়। নয়না আবার এসে শুয়ে মোবাইল হাতে নিল। রাত 1:30 বাজে, এখনো কোনো খোঁজ নেই লোকটার। বউ রেখে কোন বেড়া মানুষ এমন টোটো করে রাত বিরাতে? আবার কথায় কথায় বলে বাসর সেরে ফেলবো। যা, এই জন্মে তোর বাসর করা শখ মিটবে না, বদদুয়া দিলাম প্লেন ড্রাইভারের বাচ্চা। নয়না মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকলো। তার আইডির নাম সিরাজ চৌধুরী। নয়না ঘেটে ঘেটে জিয়ানের আইডি খুঁজে বের করলো, লক করা প্রোফাইল। নয়না রেগে বলে, প্লেন ড্রাইভারের ভাব তো কম না, খোবাটা একটু সুন্দর বলে প্রোফাইল লক করে রাখবে, তাহলে হ্যান্ডসাম হয়ে লাভটা কি? হ্যান্ডসাম ছেলে প্রোফাইল পাবলিক করে রাখবে, মেয়েরা ক্রাশ খাবে, লাভি ডাবি কমেন্ট করবে, ইনবক্সে হুমড়ি খেয়ে পড়বে। প্লেন ড্রাইভার আসলে একটা মাথা মোটা, নয়তো এত সুন্দর হয়ে প্রোফাইল কেউ লক করে রাখে নাকি, গাধা ছাড়া। নয়না উঠে এসে কাবার্ড খুললো। সেদিন জিয়ান তার জন্য অনেকগুলো শাড়ি অর্ডার করেছে। নয়না সেগুলো বের করে আনলো, সব ঘেটে ঘেটে দেখছে। লাল পাড় সাদা জমিন সুন্দর এই জামদানি শাড়িতে নয়নার দৃষ্টি স্থির হলো। শাড়ির সাথে লাল কালার ম্যাচিং রেডিমেড ব্লাউজ। নয়না ফোন হাতে নিয়ে জিয়ানকে কল করলো, ওপাশ থেকে রিসিভ হলো। নয়না বলল, আপনি কই? বাটার মাশরুম খুব বেশি মিস করছো বুঝি আমাকে? মোটেই না, আপনি না আসলে আমি ঘুমোবো। ঘুমিয়ে পড়ো লিলিপুট, আজ আমি ফিরবো না।
নয়না কল কেটে দিল। এখন তার শাড়ি পরার নেশা জেগেছে, তাই কথা না বাড়িয়ে শাড়িটা পরে নিল। লম্বা চুলগুলো খোলা রেখে কানে গুজে দিল দুটো হলুদ গোলাপ, লাল রঙের লিপস্টিক লাগালো ঠোঁটে। নিজেকে নিজে আয়নায় দেখে নয়না নিজের মুখ ঢেকে বলে, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। উফ, নিজেই না নিজেকে নজর দিয়ে বসি। নয়নার ইচ্ছে করছে নাচতে, এত সুন্দর লাগছে তাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:30 ছাড়িয়ে গেছে। হঠাৎ চোখ গেল সোফার উপর থাকা জিয়ানের ব্লেজারের উপর। গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে তুলে নিল ব্লেজার, নাক ডুবিয়ে দিল ব্লেজারে। কেমন মাতাল করা একটা ঘ্রাণ। ইস, কারো শরীরের ঘ্রাণেও বুঝি মাদকতা থাকে। নয়না ব্লেজারে চুমু খেয়ে বলে, আপনি কি জানেন আমার এই ছোট্ট হৃদয়ে আপনার ভালোবাসার অঙ্কুর গজিয়েছে? তারা কেমন ডালাপালা ছড়িয়ে আপনার প্রতি আমায় দুর্বল করে দিচ্ছে। জানেন তো, কম বয়সের প্রেম মারাত্মক ভয়ঙ্কর। অসম প্রেম যা নিজেকে ভুলিয়ে দেয় তবুও ভালোবাসার মানুষকে ভুলতে পারে না। নয়না আনমনে জড়িয়ে নিল জিয়ানের ব্লেজার। অদ্ভুত অনুভূতিরা ঘিরে ধরেছে তাকে। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে শীতল প্রবাহ, স্নায়ু জুড়ে ছড়িয়ে পড়ছে প্রিয় পুরুষের স্পর্শের মাদকতা। ইস, কাউকে স্পর্শ না করেও এত গভীরভাবে অনুভব করা যায়। আজকের এই মুহূর্ত না আসলে হয়তো নয়না বুঝতো না। হৃদযন্ত্র ধীরে ধীরে কেমন বেসামাল হচ্ছে। নয়না চোখ বন্ধ করে রেখেছিল, পরম আবেশে দ্রুত চোখ খুলে ব্লেজার ছুঁড়ে ফেললো। বেডে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এ কেমন সুখকর দমবন্ধ মুগ্ধতার মোহজালে ঘেরা অনুভূতি। শাড়ি খামচে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শরীর জুড়ে বয়ে চলেছে অদ্ভুত শিহরণ, হৃদয় জুড়ে বইছে ভালোবাসার মোহমায়া। জিয়ান বাসায় এসেছে ঘন্টাখানেক আগে। বাসায় এসে তার প্রিয়তমার জন্য বার্থডে সারপ্রাইজ প্ল্যান করছে। তাদের ছাদে সুইমিং পুল আছে একপাশে, আর একপাশে সুন্দর বসার জায়গা, বেশ সাজানো পরিপাটি ছাদটা। পুরো সুইমিং পুলের পানির উপরে লাল আর হলুদের গোলাপের পাপড়ি ছড়ানো, মাঝখানে লেখা শুভ জন্মদিনের ডিয়ার বাটার মাশরুম। জিয়ানের সাথে অনিকেত আর একজন ডেকোরেশনের লোক সবকিছু গুছিয়ে দিচ্ছে। কাজ শেষ হতেই জিয়ান বলল, অনি, এবার যা, তোর কাজটা করে আয়। উইশটা আবারও চেঞ্জ করলো জিয়ান। নীলাঞ্জনা জানালায় মাথা ঠেকিয়ে তাকিয়ে আছে দূরের আকাশে জলজল করতে থাকা চাঁদের দিকে। মনে মনে বলে, আজকের চাঁদটা এত সুন্দর কেন? নীলাঞ্জনার মনে পড়ল জিয়ানের বলা একটা কথা, পৃথিবীতে যা কিছু সুন্দর তার অর্ধেকটা জুড়ে নারী। নারী ছাড়া সৌন্দর্য তার পূর্ণতা মেলে ধরতে পারে না। কোনো এক পূর্ণিমা রাতে পূর্ণ চাঁদকে দেখাবো আমার পাশে তার চেয়ে উজ্জ্বল চাঁদ আছে। তখন মোবাইলের অপর পাশে থেকে এমন কথা শুনে নীলাঞ্জনা বলেছিল, এত বেহুদা কথা কোথায় পাও তুমি? তুমি এত বোরিং কেন রেজা? আজ মনে হচ্ছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কথা হয়তো নেই। চোখের অশ্রু মুছে নিয়ে বলে, আমি তোমাকে ডিজার্ভ করি না, তাই তোমাকে অবহেলায় হারিয়েছি। যে প্রেম আমি চেয়েছিলাম সেই কুলুষিত প্রেমিক তুমি ছিলে না, তাই আমি তোমার ভালোবাসাকে উপেক্ষা করে কুলুষিত মানুষের প্রেমে পড়ে গেছিলাম। তার প্রেমে পড়ে মনে হয়েছিল আমি এমন প্রেম চাইছিলাম, অথচ সে শুধু আমার দেহের বাহ্যিক সৌন্দর্যেই প্রেমে মত্ত ছিল। আমি তোমাকে হারিয়েছি, আমি জীবনের সব সুখ হারিয়েছি। আমি কি করব এই সন্তানের? একা একা কীভাবে সামলাবো তাকে? কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। তোমাকে ঠকাতে যেয়ে নিজের জীবন ধ্বংস হয়ে গেল। তুমি ভালো আছো, আমি ভালো নেই রেজা। একবারও কি আমার কথা তোমার মনে পড়ে না? একটু কি তোমার মন পড়ে না আমার জন্য? এটা যে আমি মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, খুব বেশি। তোমাকে একবার জড়িয়ে ধরতে পারলে হয়তো এই কষ্টের ভার সামান্য কমতো। তুমি আমাকে ভুলে যে ভালো আছো, এটা আমি মেনে নিতে পারছি না। কেন পারছি না বলতে পারবে রেজা? নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ। নয়না চোখ দুটো কাপড়ে বাঁধা, হৃৎপিণ্ড বেসামাল, খামচে ধরে আছে জিয়ানের পাঞ্জাবি। জিয়ান নয়নার কানের কাছে ফিসফিস করে বলল, ডিয়ার বাটার মাশরুম, এতটুকু ছোঁয়ায় হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যেও না। তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনের জন্য প্রস্তুতি নাও প্রাণ। নয়না এখনো জিয়ানের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে আছে। জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। স্পর্শে ব্যাকুলতা ছড়িয়ে মিশে যেতে হয় একে অপরের পাঁজরে। অপূর্ণ থেকে পূর্ণ হওয়া যায়, মিশে যাওয়া যায় একে অপরের মাঝে। লোকে জানবে তুমি আমি দুটি দেখো, একটি প্রাণ। কবুল বললেই অপরিচিত নারীকে অর্ধাঙ্গিনী রূপে পাওয়া যায়। তবে সে নারীর ভালোবাসায় উন্মাদ হওয়া যায় জানা ছিল না। তুমি আমার সব শূন্যতার প্রিয় পূর্ণতা। নয়না ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইল, তার আগেই ঠোঁট দুটো দখল করে নিল অপর দুটি ঠোঁট। নয়না কিঞ্চিত কেঁপে উঠল, খামচে ধরল জিয়ানের পিঠ। পেছন থেকে অনিকেত বলে, ভাই আমরা অবিবাহিত, একটু দয়া কর আমাদের ওপর। তোদের যা করার আমরা সরলে করিস। জিয়ান নয়নার ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসলো কিছুটা। অনিকেতকে উদ্দেশ্য করে বলে, শালা কয়েক মিনিট চোখ বন্ধ করে রাখতে পারলি না? মন মতো কিসটাও করতে পারলাম না। বউ তোরে ফুরিয়ে যাচ্ছে না,
সারা জীবন মন ভরে যা খাওয়ার খেয়ে নিস, খাওয়ার আগে খেয়াল রাখিস আগে পিছে কেউ আছে নাকি, যেখানে সেখানে খেতে হয় না। নয়না মনে মনে বলে, এই লোকটা এত ঠোঁট কাটা কেন? উফ, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এভাবে কেউ সবার সামনে বলে? অশুভ নির্লজ্জ বেকুব প্লেন ড্রাইভার। মনে মনে বকছো কেন? যত যাই বলো আমি কিন্তু তোমারই, তাই বকে টকে লাভ তেমন নাই। সহ্য সারা জীবন করতেই হবে, নো অপশন। জিয়ান নয়নার হাত ধরে নিয়ে আসে। আস্তে আস্তে নয়নার চোখ খুলে দেয়। নয়নার দৃষ্টি তখন আকাশে, সুন্দর করে লেখা প্রিয়তমা অর্ধাঙ্গিনী শুভ জন্মদিন। লেখাটা মিলিয়ে যায় কয়েক মুহূর্তে। এরপরই নয়নার উপর বর্ষিত হতে থাকে নানা রকম সুগন্ধি ফুল। সবাই একসাথে উইশ করছে, হ্যাপি বার্থডে ডিয়ার সুনয়না। হেলিকপ্টার থেকে বর্ষিত হচ্ছিল ফুলের পাপড়িগুলো। এরপর উপর থেকে লাল আর সাদা রঙের বেলুন। নয়নার চোখে মুখে বিস্ময় আনন্দ দুটো প্রকাশ পাচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার বাটার মাশরুম। বেঁচে থাকার প্রার্থনায় তোমার সাথে বৃদ্ধ হতে চাই প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়নার খালি হাত দুটো নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নেয়। এরপর অপর হাত দিয়ে নিজের পাঞ্জাবির পকেট থেকে বের করে আনে লাল রঙের রেশমি কাচের চুড়ি। নয়না অবাক নেত্রে তাকিয়ে আছে জিয়ানের দিকে। মানুষটা তাকে কত যত্ন নিয়ে ভালোবাসে। পরম যত্নে নয়নার শূন্য হাত ভরে উঠল লাল কাচের চুড়িতে। হাত ছাড়তে চুড়ি ঝুনঝুন করে উঠল। তোমার হাত এই চুরির সৌন্দর্য বর্ধন করে দিয়েছে। নাজিব চৌধুরী, মিতা বেগম ওনারাও এসেছেন, যদিও কিছুটা দেরিতে ডেকে এনেছে ওনাদের। তবুও দুজনের বেশ খুশিই হলো। সবাই মিলে একত্রিত হয়ে কেক কাটলো। নয়না সর্বপ্রথম কেকের পিসটা নিয়ে মিতা বেগমের মুখে তুলে দিল। এরপর নাজিম সাহেবকে খাইয়ে দিয়ে কেকের পিসটা রেখে দিল। সবাই বেশ আনন্দিত। তবে মেহিনুরের মন যেন অমাবস্যা রাত। বেশি সময় সবাই থাকলো না, সবাই চলে গেল যে যার মতো। অনিকেত জিয়ানের কানের কাছে মুখ এনে বলে, ভাই আমার তাল হারিয়ে ফেলিস না, নয়তো সেবার মতো ভাবি জ্ঞান হারাবে, আর তুই আবারও ফুল কোর্স কমপ্লিট করতে পারবি না। একটু রয়েছে খাইস ভাই, জিনিস তোরই সারা জীবন খেতে পারবি। শালা তোর, তুই যাবি নাকি সায়নাকে ফোন করে ডেকে আনবো? যাচ্ছি, তবে এবার কিন্তু ইনকমপ্লিট রাখিস না। জিয়ান ছাদের দরজা বন্ধ করে নয়নাকে পেছন থেকে জড়িয়ে ধরে নয়নার চুলে মুখ ডুবিয়ে দিল। শুষে নিতে থাকলো নয়নার চুলের মাতাল করা ঘ্রাণ। নয়না চোখ বন্ধ করে ডাক্তারের কথাগুলো স্মরণ করলো। তুমি বর্তমান উপভোগ করো, অতীতকে বর্তমানে আসার সুযোগ না দিয়ে। যদি বর্তমান আর অতীত একসাথে আসতে চায়, একটু শ্বাস নাও, ট্রাই করো বর্তমানকে অনুভব করার। মৃদু স্বরে বলল, চুলে কি তেলের বদলে আফিম ব্যবহার করো নাকি গো? কেমন মাতাল হয়ে যাচ্ছি। জিয়ান ধীরে ধীরে নয়নার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে নয়নার ঘাড়ে আলতো করে ঠোঁটের উষ্ণ স্পর্শ দেয়। নয়না কিঞ্চিত কেঁপে উঠে, দু হাতে শাড়ি খামচে ধরে। নয়নার কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এতটুকুতেই জমে গেলে এই পুরো আমিটাকে কি করে সামলাবে বাটার মাশরুম? নয়নার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে চলেছে। পরপর কয়েকবার জিয়ান নিজের ওষ্ঠদ্বয়ের উষ্ণতা অনুভব করালো নয়নার ঘাড়ে। নয়না ঘুরে জিয়ানকে জড়িয়ে ধরলো, কোমল কণ্ঠে বলল, আমার কেমন যেন লাগছে। জিয়ান পরম আদরে জড়িয়ে নিল নয়নাকে নিজের বক্ষপিঞ্জরে। আদুরে স্বরে বলল, কেমন লাগছে বাটার মাশরুম? এই অনুভূতি এক্সপ্লেইন করতে পারবে? নয়নার হৃৎপিণ্ডের ধুকপুকানি টের পাচ্ছে জিয়ান। বলো না জান, কেমন লাগছে তোমার? নয়না জিয়ান পাঞ্জাবি ভেদ করে নখ বসিয়ে দিল জিয়ানের পিঠে। মৃদু কণ্ঠে বলল, জানি না তুমি আমাকে কোন ঘোরে নিয়ে যাচ্ছ। মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি তোমার স্পর্শে। জিয়ান নিজের জমিয়ে রাখা কন্ট্রোল হারিয়ে বসলো নয়নার মুখ থেকে তুমি ডাক শুনে। হুট করে নয়নার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল গভীরভাবে। নয়না পরম আবেশে চোখ বন্ধ করে নিল। সে যেন হারিয়ে যাচ্ছে নিজের মধ্যে থেকে। ইচ্ছে করছে জিয়ানের ভেতর নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলতে। প্রায় 5 মিনিট পর নয়নার ঠোঁট জোড়া মুক্ত হলো জিয়ানের ঠোঁট থেকে। নয়না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এমন সুখকর অদ্ভুত অনুভূতি। জিয়ান নিজেও শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, ডিয়ার বাটার মাশরুম, আজকে তোমাতে ডুবে যেতে ইচ্ছে করছে। জানি না কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো। তুমি বুঝতে পারছো আমি বলছি? আমার ভেতরে পুরুষ সত্তা তীব্রতা ধারণ করছে সুইট হার্ট। তোমার কোনো সমস্যা হোক আমি চাই না। তোমার কষ্ট হলে বলে দিও রাঙাবো, আমি সারা জীবন অপেক্ষা করব। তবুও তোমার অমতে তোমার সাথে ঘনিষ্ঠ হব না জান। নয়না এসবের মানে বুঝে। নয়নার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। শরীর বেয়ে যেতে লাগলো অন্যরকম এক শিহরণ। জিয়ান নয়নার চোখে হাত রেখে বলে, এই পূর্ণিমার রাত তুমি আমি জ্যোৎস্না স্নাত করব। দেহের মিলন না, আমি তোমার সাথে আমার আত্মার মিলন ঘটাতে চাই প্রিয়তম অর্ধাঙ্গিনী। তুমি বাধা দিও না আজ, সব বাধা ছিন্ন করে আসো, একে অপরকে সঁপে দিই। এই সময়টুকুতে ভুলে যাও সব। আমার ভালোবাসায় সারা দিয়ে উন্মাদ হও আমার সাথে। চলো হারিয়ে যাই উন্মাদনায়। কাপা কাপা কণ্ঠে নয়না শুধালো, কোথায় যাচ্ছি আমরা? তোমাকে ভালোবাসায় সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাচ্ছি বাটার মাশরুম।
প্লিজ তুমি করে বলো জান, তুমি ময়ে ভালোবাসায় সিক্ত হতে চাই। আমি তোমার কণ্ঠে আদুরে স্বরে তুমি সম্বোধন শুনতে চাই সখী। জিয়ান সুইমিং পুলের কাছে এসে নয়নার চোখের সামনে থেকে হাত সরিয়ে নিল। চারিপাশে লাল, নীল, সবুজ, হলুদ আর নানা রঙের লাইটিং, পুরো পুল জুড়ে লাল গোলাপের পাপড়ি, মাঝখানে হলুদ গোলাপের পাপড়ি দিয়ে লেখা শুভ জন্মদিন প্রিয়তম অর্ধাঙ্গিনী। নয়নার ছোট হৃদয় জুড়ে রঙিন প্রজাপতি উঠতে লাগলো। মনে হচ্ছিল সে যেন কোনো অষ্টাদশী কন্যা। জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি তোমাকে, একটু বেশি ভালোবাসি। আমি কি সত্যি তোমার? আমার নিজের এই ভাগ্য যেন বিশ্বাস হচ্ছে না। জিয়ান কল্পনাও করেনি নয়না তার এত কাছে এসে এভাবে তাকে প্রপোজ করে বসবে। জিয়ান দুই হাতে নয়নাকে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে বলে, তোমার প্লেন ড্রাইভার তোমাকে একটু বেশি ভালোবাসে বাটার মাশরুম। আমার বাটার মাশরুম একান্ত ব্যক্তিগত সুরভিত ফুল তুমি, যার মাতাল করা ঘ্রাণে আমি সব সময় আসক্ত থাকতে চাই। ভালোবাসি ভালোবাসি, ভালোবাসায় মোড়ানো আমার ছোট্ট বাটার মাশরুম। নয়না জিয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। তার যেন ইচ্ছে করছে জিয়ানের ভেতরে নিজেকে আড়াল করে ফেলতে। জিয়ান নয়নাকে ঘুরিয়ে সামনে এনে নয়নার ঠোঁটে ঠোঁট রেখে পুলে জাম্প মারল। পানির শীতলতা যেন আরো উত্তাপ ছড়িয়ে দিল। দুজন কপত কপতির দেহ মন জুড়ে গোলাপের সুবাস আর প্রিয়তমার সান্নিধ্য পাগল করে তুলেছে জিয়ানকে। অবশেষে আজকে পূর্ণিমার রাত আর এই শীতল বাতাস সাক্ষী হতে যাচ্ছে দুজন কপত কপতির পবিত্র মিলনের। মেহনুরের সারা রাত ঘুম হয়নি, বেডে এপাশ ওপাশ করে রাতটা কাটিয়ে দিয়েছে। খুব ভোরে রুম থেকে বের হয়েছিল বাগানে হাঁটতে যাওয়ার জন্যে। তখন চোখে পড়ল জিয়ান নয়নাকে চাদরে পেঁচিয়ে কোলে করে নিজের রুমের দিকে যাচ্ছে। মেহনুর নিজের চোখের জল উল্টো পিঠে মুছে নিল। সহ্য হচ্ছে না তার নয়নাকে। একটা 17 বছরের বাচ্চা মেয়ে, সে সব পেয়ে গেল যা সে 24 বছরেও পেল না। একজন আদর্শ হাজবেন্ড, পরিপূর্ণ সংসার, সব পেয়েছে। মেহনুর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। নিজের হাসে মানতে পারছে না। কেন এমন হলো? নয়না কেন জিয়ানের সাথে থাকবে? জিয়ানের মতো ছেলে ওর মতো মেয়ে ডিজার্ভ করে না। ও তো আমার মতো এডুকেটেড কাউকে ডিজার্ভ করে। তাহলে কেন নয়না এই বাড়িতে আমার স্থানে? দুপুরের ঝকঝকে রোদ জানালার পর্দার ফাঁক ভেদ করে নয়নার চোখে মুখে খেলা করছে। নয়না বারবার চোখ পিটপিট করছে। রোদের তীব্রতা আরও বাড়তে লাগলো। নয়না কপাল কুঁচকে চোখ মেলল। পর্দা সরিয়ে জানালার সামনে নগ্ন দেহে দাঁড়িয়ে আছে জিয়ান। নয়না ঘড়ির দিকে তাকালো। বেলা 1:15 বাজে। নয়নার হাত পা ঠান্ডা হয়ে গেল। তার মানে এতক্ষণে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। নয়নার মুখ ফ্যাকাশে হয়ে গেল। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং ডিয়ার বাটার মাশরুম, হ্যাভ এ নাইস ডে মিসেস চৌধুরী। নয়না নিচের দিকে তাকিয়ে আছে, তার কোনো হেলদোল নেই। জিয়ান নয়নার পাশে এসে বসলো। নয়নাকে ধরে নিজের কোলে বসিয়ে বলে, পিচ্ছি বউ, কি হয়েছে গো তোমার? এমন চাঁদের মতো মুখশ্রীতে অমাবস্যা নেমে আসলো কেন? নয়না চুপ করে রইল। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। কি হচ্ছে? ছাড়ুন আমায়, এসব একদম ভালো লাগছে না। আমার ভালো লাগছে আজ। আজ আমার খুশির দিন, সবচেয়ে আনন্দের দিন। জান জান, তুমি ঢাকা বিভাগের টপ রেজাল্ট করেছো। ইস, আজ পুরো এলাকায় মিষ্টি বিতরণ করব। লাভ ইউ জান, লাভ ইউ সো সো মাচ। নয়না জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। তার চোখ ভিজে উঠল। জিয়ান নয়নাকে চুমু দিতে লাগলো, পুরো মুখে আদরে আদরে ভরিয়ে দিয়ে বলে, এখনো মন খারাপ করে থাকবে রিয়ার পিচ্ছি বউ? একদম পিচ্চি বউ বলবেন, আমার বয়স 17 হয়েছে। আহা, টপার বউ, যা বলবে তাই তো শুনতে হবে। যাও, রেডি হও। সবাই ভাবছে ছেলে আর বউ পুরো রাত বাসর করেছে, এখন অর্ধেক দিনও বাসর করছে। নামান আমায়। নয়না ওড়না খুঁজে জড়িয়ে নিল গায়ে। চুপচাপ বেডের উপর বসে রইল। জিয়ান ব্ল্যাক কালারের টি শার্ট পরলো, চুলগুলো ঠিক করে বলে, যাও, হাত মুখ ধুয়ে আসো, বড্ড খিদে পেয়েছে, খেতে হবে তো। বউ খেয়ে মন ভরে, পেট তো ভরে না। আমার লজ্জা লাগছে, কি করে নিচে যাব? সবাই কি ভাববে? সবাই কি ভাববে মানে? সবাই ভাববে তাদের পিচ্ছি বউ স্বামী সোহাগী হয়ে গেছে। বোকা বোকা কথা না বলে উঠো তো। না, আমি যাবো না, আমার লজ্জা লাগছে। হাঁটুর বয়সী নিব্বি বিয়ে করলে এই এক সমস্যা, সব সময় বেশি বুঝে। নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে, হাঁটুর বয়সী আবার কি? দেখুন তো কে লম্বা। আপনি লম্বা ম্যাম, দয়া করে নিচে চলুন। আপনি যান, আমি আসছি। জিয়ান নিচে এসে দেখে মাহবুব তালুকদার, মিজান তালুকদার, জাহানারা বেগম, সূচনা সোফায় বসা। সবাইকে সালাম দিয়ে বলে, আপনারা কখন আসলেন? মেয়ের রেজাল্ট শুনে চলে আসলাম। খুব ভালো করেছেন। আজ দুপুরে সবাই একসাথে খাবো। জিয়ানের বাবাও আসছে। জিয়ান সূচনার পাশে বসে বলে, কি গো পাকা বুড়ি, আজ এত চুপচাপ কেন? সূচনা চুপ, কোনো কথার উত্তর দিচ্ছে না। জাহিন বাসায় ঢুকে এত মানুষ দেখে সালাম দিল। ওনারা সবাই অবাক। দুজন শুধু দেখতেই নয়, কণ্ঠ প্রায় সেম। ও আমার ছোট ভাই জাহিন। জাহিন, এনারা আমার শ্বশুর বাড়ির মানুষ। ইনি আমার চাচা শ্বশুর, ইনি আমার বাবা, ইনি আমার শাশুড়ি আম্মা। আর এই যে সুইট গার্ল, সে হচ্ছে অর্ধেক ঘরওয়ালি।
জাহিন সবার সাথে কুশল বিনিময় করলো। জিয়ানের পাশে বসে আছে জাহিন। নয়না নিচে এসে সবাইকে দেখে খুশি হয়ে গেল, তার আনন্দ দ্বিগুণ হয়ে গেল। জাহিন আর চোখে নয়নার দিকে তাকালো, মনে মনে বলে, বিয়ে করলে এমন একটা কিউটের ডিব্বাকেই করবো। সবাই একসাথে সুন্দর একটা দিন কাটালো। তালুকদার বাড়ির সবাই বাসায় চলে গেল। নয়না জানালার পাশে সোফায় বসে আছে, রুমের লাইট অফ, জানালা দিয়ে চাঁদের আলো আসছে। এত কিছুর পরেও নয়নার মনটা কেমন উদাস, সে যেন সব পেয়েও অপূর্ণ, যে কিনা তার হাজব্যান্ডের স্পর্শ অনুভব করতে ব্যর্থ। চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মন কখন কি চায় মন হয়তো নিজেও তা জানে না। নয়না মৃদুস্বরে আওড়াচ্ছে, নির্জনে বয়ে চলে বাতাস, চুপচাপ সুরে গান গায় বিরহের। আকাশের কোলে চাঁদ হাসে, নক্ষত্রেরা চুপচাপ ডাকে জ্যোৎস্না বিলায়, তবুও লোকে চাঁদের প্রেমে পড়ে। বনপথে পাতা ঝরে যায় কিংবা নদী বহে দূর প্রবাহে, তারা কেউ জানে না হৃদয়ে কি এক অশান্তি জানে কোথাও, তা অদৃশ্য প্রগাঢ়। সে যেন জেনেও জানে না, বুঝেও বোঝে না মনের গহীন ক্ষত। মনের গভীরে রয়ে যায় অপূর্ণ স্বপ্ন, যা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। এই জীবনে তা যেন পেয়েও হারিয়েছি। এই জীবন হোক কিংবা পরবর্তী, আমি তো শুধু খুঁজে বেড়াচ্ছি সে অসীম সুধা, যা আমায় তৃষ্ণায় বিতৃষ্ণ করছে। জিয়ান চুপিসারে নয়নার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ল। নয়না দ্রুত চোখ মুছল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।